আমরা সবাই এবার খুব ভালো থাকবো, খুব ভালো থাকবো। এবার সবকিছু ভালো হবে ইনশাআল্লাহ। মৌয়ের কথা মতো নীরা বেলার রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো। সাদমান পেছনের দিকে হয়ে কারোর সাথে ফোনে কথা বলছিল। নীরা গলা খাকারি দিতেই সাদমান ফিরে তাকালো। নীরাকে দেখে তার দিকেই নজর নিবদ্ধ রেখে ফোনটা মুখের কাছে নিয়ে বলল, পরে কথা বলছি। সাদমান এক পলকে নীরার দিকে তাকিয়ে আছে। নীরার বেশ অস্বস্তি লাগছে সাদমানের নিবদ্ধ নজরে। মনে 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 ভাবছে কেউ এসে এভাবে দেখে ফেললে কি অবস্থা হবে। এরকম কিছু ঘটার আগেই নীরা মৃদু হেসে স্বাভাবিক গলায় বলল, কিছু খাবেন? আসুন, কাজী সাহেব এখনই হয়তো চলে আসবে। সাদমানের ধ্যান ভাঙে, হকচকিয়ে বলে উঠল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। বিয়ে বাড়িতে এসেছেন আর বলছেন খাবেন না? বিয়ের খবর পাওয়ার আগেই খেয়ে নিয়েছি। আল্লাহ বাঁচিয়েছে আজকে। এই সময় বেশি চাপ নেই, নইলে তো আমি আসতেই পারতাম না, মিস করতাম অনেক কিছু। শেষের বাক্যটুকু মৃদু স্বরে বলল সাদমান। নীরা খাবার টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, অল্প করে কিছু খেয়ে নিন, আপুর বিয়ে বলে কথা, না খেয়ে যেতে দেই কিভাবে? সাদমান নীরার পিছু পিছু এসে খাবার টেবিলের সামনে এসে দাঁড়ালো, বলল, আম্মা আপনার সাথে দেখা করতে চেয়েছে। কবে দেখা করতে পারবেন? আপনার তো জব লাগবে। সাদমানকে ইশারায় চেয়ারে বসতে বললে প্লেটে খাবার বেড়ে দিতে দিতে বলল, বিয়েটা ভালো মতো হয়ে যাক, আগামীকাল গিয়ে দেখা করে আসবো না হয়। আপনি আমাকে ঠিকানাটা মেসেজে দিয়ে রাখুন, তাহলেই হবে। আপনার বাড়ি থেকে কেউ খোঁজ নেয়নি আপনার? সাদমানের এই প্রশ্নে যেন থমকে গেল নীরা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পৃথিবীতে রইল কে আমার খোঁজ নেয়ার? বাবা তো মারা গেছে, বাড়ি থেকে পালিয়ে আসায় সৎ মা বেঁচে গেছে, আর কেউ নেই আমার। সাদমান দমে গেল। কথা খুঁজে পাচ্ছিল না সে। কি বলবে কি বলবে ভেবে বাড়ির খবরই জানতে চাইলো। সে ভেবেছিল হয়তো নীরার সাথে আরো কিছুক্ষণ কথা চালিয়ে যাবে। নীরার এমন কথায় আর কোনো কথা বলার সাহস করলো না সে। চুপ করে প্লেটের দিকে তাকিয়ে রইল। নীরা খাবার বেড়ে দিয়ে বলল, আপনার বাসায় কে কে আছেন? সাদমান এবার বেশ আগ্রহের সাথে বলল, আমি আর আম্মা। আর কেউ নেই? না, কেউ নেই? বাবা মারা গিয়েছে। নীরা শ্বাস দীর্ঘ করলো, মৃদু হেসে বলল, আপনার তবু মা আছে। আপনার চাই? সালমানের কথা বুঝতে পারলো না নীরা, জানতে চাইলো, কি মা। কি বলছেন? মা চাই? মৃত মানুষকে ফিরে আসতে দেখেছেন কখনো? আমার মাকে মা ভাবতে পারবেন না? রুম ভর্তি মানুষ অপেক্ষা করছে কনের। কাজী সাহেব ফিরে এসেছেন। সবাই বেলার জন্য অপেক্ষায় বসে আছে। সাদমান এসে ফারাজের একপাশে বসেছে। ফারাজকে চুপ থাকতে দেখে আস্তে করে ধাক্কা দিয়ে মুচকি হেসে বলল, আমার বিয়ের ব্যবস্থাটা করে দে না ভাই, একা কেন বাসর ঘরে যাবি? ফারাজ মারি শক্ত করে দাঁতে দাঁত চেপে বলল, এখানে বসে ফালতু কথা বলবি না সাদমান। বিয়ে করতেছিস সেটা ভালো কাজ, আর আমি বিয়ের কথা বললে সেটা ফালতু কাজ। বিয়েতে এসেছিস, চুপচাপ বসে থাক। তুই দর্শক। শোন, একটা গোপন তথ্য ফাঁস করি। ফারাজ ভ্রু কুঁচকে বলে উঠল। কি গোপন তথ্য? সাদমান মাথা চুলকে বলল। তুই কি জানিস? আর চোখে সাদমানের দিকে তাকালো ফারাজ, পুনরায় শক্ত ধাঁচে বলল, কি জানবো? তুই কি জানিস নীরা অনেক সুন্দর? ফারাজ এবার মৃদু হাসলো, হাসি লুকিয়ে বলল, কেউ সুন্দর কিনা সেটা জানতে মন দিয়ে দেখতে হয়। আমার ব্যক্তিগত নারী থাকতে আমি অন্য নারীকে মন দিয়ে দেখতে যাব কেন? আমার বউ যদি জানে আমি কারো সৌন্দর্য বিশ্লেষণ করতে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, তাহলে কি আমাকে বিয়ে করবে? সাদমান সেন্টি ইমোজির মতো মুখ করে ফারাজের দিকে তাকিয়ে রইল, নরম গলায় বলল, বিয়ের আগেই তুই যদি ওয়াজিহাকে বউ বলতে পারিস, তাহলে প্রেমের আগে আমি নীরাকে প্রেমিকা বলতে পারবো না? ফারাজ কিছু বলবে তার আগেই দরজার সামনে থেকে নীরা সাদমানের পাশে এসে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, সাদমান সাহেব, একটু বাইরে আসবেন? ফারাজ কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে উঠল, যা, জলদি বাইরে যা। আমার মাথা না খেয়ে বাইরে একটু হাওয়া বাতাস খেয়ে আয়। সাদমান উল্টে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো, নীরার দিকে তাকিয়ে নরম স্বরে বলল, চলুন। নীরা রওনা দিল। সাদমান পিছু পিছু বাইরে চলে এলো। নীরা আমতা আমতা করে বলল, এখন তো সবাই ব্যস্ত, তাই আপনাকে একটু বিরক্ত করলাম।
আমাকে একটা সাহায্য করতে পারবেন? সাদমান এদিক ওদিক দেখে বলল, কি করতে হবে বলুন? আসলে আমার কাছে জমানো কিছু টাকা ছিল, ওটা দিয়ে আপুর বিয়ের খবর শুনেই এমার্জেন্সি একটা শাড়ি অর্ডার দিয়েছি। বিয়েতে কিছু একটা তো দিতে হবে। ওটা চলে এসেছে, সামনের ওই বাজারটায় একজন এসে অপেক্ষা করছে। আপনি একটু যাবেন? আমি আপনাকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। বিয়ে তো এখনই শুরু হবে, এখন যেতে হবে? বেশিক্ষণ লাগবে না, 3-4 মিনিট লাগবে। সাদমান কথাবার্তা শেষ করে তাড়াতাড়ি বেরিয়ে যায়। নীরা বেলার রুমের দিকে চলে যায়। পরিবেশ ঠান্ডা। ফাহমিদা বেগম মুহিব সাহেবের পাশে এসে বসলেন। মুচকি হেসে বললেন। মেয়েটাকে এত সুন্দর দেখাচ্ছে। মুহিব সাহেব হেসে ফেললেন, বললেন, আমার ছেলের পছন্দ আছে। মেয়েটা রূপবতী, সাথে সাথে গুণবতীও। দোয়া করি ছেলে মেয়ে দুজন সুখী হোক। মৌ আর নীরা মিলে বেলাকে রুমে নিয়ে এলো। ফারাজ নজর উঠালো। বেলাকে লাল শাড়িতে দেখে তার বুকটা কাঁপছে। শুধু কাঁপছে না, প্রচন্ড জোরে কাঁপছে। হৃদস্পন্দন প্রচন্ড গতিতে বেড়েছে। চোখ ঝিমিয়ে আসছে, জল এসেছে চোখে। ঠাউর করতে পারলো না সে। বারবার কয়েকবার ঝাপসা চোখে ফেললো। না, আরো ঝাপসা লাগছে সবকিছু। সোফায় হাত রাখার অংশটা চেপে ধরলো। অস্থিরতা পেয়ে বসেছে তাকে। বেলার দিক থেকে নজর সরাতে পারছে না সে। এতগুলো বছরের অপেক্ষা তো শুধু এই মেয়েকে এই রূপে দেখার জন্যই ছিল। পাঞ্জাবির পকেটে হাত দিল ফারাজ। টিস্যুটা এখন তার প্রয়োজন। তাড়াতাড়ি করে চোখটা মুছে নিল সে। সাদমান রুমে প্রবেশ করতেই জোরে বলে উঠল, বর কি বউকে দেখে কান্না করে ফেলেছে? ভাই, এটা তোরই বউ? এমন ভাব নিচ্ছিস যেন প্রেমিকার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে। সবার নজর বেলার দিকে ছিল। সাদমানের কথায় সবার নজর ফারাজের দিকে গেল। মুহিব সাহেব এতক্ষণে ছেলেকে দেখে পিঠে হাত বুলিয়ে দিলেন। বেলার নজরও কিছুক্ষণের জন্য ফারাজের দিকে গিয়েছিল। লোকলজ্জার ভয়ে নজর নামিয়ে নিল সে। পরিবেশ সামলে নিল ওয়াহাজ। কাজী সাহেব এগিয়ে এসে বসলেন, বললেন, বর বউ আলাদা কেন? পাশাপাশি বসান। এখন থেকে তো তাদের জীবন একসাথে শুরু হবে, পাশাপাশি থেকেই শুরু করুক। সাদমান নীরার পাশে দাঁড়িয়েছিল। নীরাকে উদ্দেশ্য করে বলল, কাজী সাহেব কিন্তু রোমান্টিক আছে। নীরা ভ্রু কুঁচকে বলল, মৌ এখানে রোমান্টিকের কি আছে? উনি তো ঠিকই বলেছেন, একসাথে জীবন শুরু করবে, পাশাপাশি থেকেই শুরু করুক। রোমান্টিক কথা সঠিক হতে পারে না? কি আজব মানুষজন আমার আশেপাশে। বেলাকে নিয়ে গিয়ে ফারাজের পাশে বসালো। সবাই একে একে কথা বলা বন্ধ করলো। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। সবকিছু রেজিস্ট্রি খাতায় লিখে নিলেন। বিয়ের কাজ শুরু করলেন তিনি। ফারাজ নিশ্চুপ হয়ে বসে রইল। বেলা মাথা নিচু করে সময় গুনছে। আশেপাশে কারোর দিকেও যেন আজ তাকাতে পারছে না। এরকম একটা সময়ের মুখোমুখি সে আরো একবার হয়েছিল। শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তার। চোখ বন্ধ করে মনে মনে বলে উঠল, আল্লাহ, এবার আমারে কাদাইও না। আল্লাহ। কাজী সাহেব বেলাকে ডাকলেন। বেলা মাথা উঁচিয়ে তাকালো। তার কানে পৌঁছালো, মা, তুমি বিয়েতে রাজি থাকলে সবার সম্মুখে ফরাজ সাহেবকে স্বামী হিসাবে স্বীকার করে নাও। বলো আলহামদুলিল্লাহ, কবুল। বেলা ফারাজের দিকে চাইলো। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। মনে মনে নিজেকে প্রশ্ন করলো, এই মানুষটা আজ থেকে তার হবে। ফারাজ বেলার হাতটা এবার শক্ত করে হাতের মুঠোয় নিল। চোখে চোখ রেখে বলল, চলো বিয়ে করে ফেলি। বেলা মৃদু হাসলো। মুহূর্তের মধ্যেই হাসি লুকিয়ে নিল সে। কাজী সাহেবের গলা আরেকবার কানে এলো। তাকে কবুল বলতে বলা হচ্ছে। ভয়ে তার বুক কাঁপছে। বুকের কাঁপুনি গলায় এসে পৌঁছালো। চোখ বন্ধ করে কাঁপা কাঁপা গলায় বলল, আলহামদুলিল্লাহ, কবুল। বেলার স্বর কানে পৌঁছতেই আপনা আপনি ওষ্ঠ প্রসারিত হলো সবার। ফারাজ প্রাপ্তির হাসি হাসলো। ওপাশ থেকে সাদমান নীরার দিকে তাকিয়ে বলে উঠল, আমারও একটা বিয়ে করা প্রয়োজন। নীরার কোনো দিকে খেয়াল নেই। এক মনে বর বউকে দেখে যাচ্ছে। তিনবার কবুল বলে শেষ করলো বেলা। এবার ফারাজের পালা। ফারাজের সময় এলে কাজী সাহেব কবুল বলতে বলার সাথে সাথেই সে কবুল বলে দিল। বিয়ে সম্পন্ন হতেই সবার মাঝে এক প্রকার উচ্ছ্বাস খেলে গেল। মৌ ছুটল মিষ্টি আনতে। ওয়াহাজ বোনের অন্য পাশে গিয়ে বসলো। মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। কাজী সাহেবকে পারিশ্রমিক বুঝিয়ে বাহিরের দিকে এগিয়ে দিল ওয়াহাজ। মুহিব আহসান উঠে দাঁড়ান। ওয়াহাজের সাথে কথা শেষ করে ছেলের বউকে এবার বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
মৌ আর ওয়াহাজকে জানান তারা যেন আগামীকাল সকাল সকাল তাদের বাড়িতে চলে যান। নীরাকেও যেন সঙ্গে করে নিয়ে যায় তারা। রাত হয়ে যাওয়ায় বেশি দেরি না করে বেরিয়ে পড়ে সবাই। মৌ বেলার পোশাক আর প্রয়োজনীয় জিনিসপত্রের লাগেজটা ফারাজকে নিয়ে যেতে বললে ফারাজ বলে উঠল, এসব কিছু